প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে একটা অবিশ্বাস্য চমকপ্রদ ঘটনা শোনাবো। হঠাৎ অবিশ্বাস্য চমকপ্রদ এরকম কেন বলছি? কারণ আছে। আর কারণটা হলো, আজ থেকে কিছুদিন আগেই এই আত্মার কাহিনী চ্যানেলে দীঘার ভুতুড়ে হোটেল নিয়ে একটা ঘটনা শোনানো হয়েছিল, যেই ঘটনাটা এখনো এই চ্যানেলে আছে। আর ওই ঘটনাটা শুনে আমাদেরই এক সাবস্ক্রাইবার আমাকে মেল করে জিজ্ঞাসা করে যে দাদা, হোটেলটার নাম কি? আমি তখন তাকে হোটেলটার নাম জানাই। সে তখন আমাকে বলে ওঠে, ঠিক আছে, আমরা তো খুব শীঘ্রই দীঘায় যাব, আমরা এই হোটেলটাতেই উঠব। ঘটনায় তুমি যেই রুমের কথা বলেছো আমরা ওই রুমটাতেই থাকব, দেখব কেমন তোমার ভৌতিক ঘটনা ঘটে আর কেমনই বা তোমার ভূত। মানে সে কথাগুলো আমাকে এমনভাবেই বলে যেন আমি একজন মিথ্যুক, আমি বানিয়ে বানিয়ে গল্প বলি, আর ভূত প্রেত বলে হয়তো কোনো কিছু হয়ই না। তবে রিসেন্টলি তারা দীঘায় ঘুরতে যায়, আর এই ঘুরতে গিয়ে তারা ওই হোটেলেই উঠে, এমনকি সেই একই রুমে। তবে এরপর তাদের সাথে যা ঘটে তা শুনলে যে কেউ শিউরে উঠবে। সত্যি কথা বলতে, আমি নিজেও যখন ঘটনাটা পড়ছিলাম তখন আমার শরীরেও কাঁটা দিয়ে উঠেছিল। তো ওদের সাথে ঠিক কি কি ঘটেছে? সত্যি কি তারা ভূত দেখতে পেয়েছে? আর এই ঘটনার শেষ পরিণতিটাই ঠিক কি হয়েছে? এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও ঠিক রাত 10টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে সৌরভ কুণ্ডু লিখে পাঠিয়েছে। হ্যাঁ, এই সেই সৌরভ যার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো এই সৌরভ ভাই ঠিক যেভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। হ্যালো উৎপলদা, আমি পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে সৌরভ কুণ্ডু বলছি। হ্যাঁ, আমি সেই সৌরভ কুণ্ডু যে তোমার কাছ থেকে দীঘার হোটেলের নামটা জিজ্ঞাসা করে তোমাকে বলেছিলাম যে দাদা, আমরা খুব শীঘ্রই দীঘায় যাব, আমরা এই হোটেলটাতেই উঠব, দেখব সত্যিই কোনো কিছু ঘটে কিনা। হ্যাঁ, আমরা দীঘা গিয়েছিলাম। আমরা বলতে আমি আর আমার দুই বন্ধু অরিন্দম আর সঞ্জয়। তবে তুমি আবার এটা ভেবো না যে তোমার ভিডিওটার সত্যতা যাচাই করার জন্য আমরা দীঘা গিয়েছিলাম। না, আমরা দীঘা গিয়েছিলাম মূলত জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো যেহেতু দীঘা যাচ্ছি তাই আমরা ঠিক করলাম যে তাহলে অন্য কোনো হোটেলে কেন উঠবো, এই হোটেলটাতেই উঠি, দেখি সত্যিই কোনো কিছু ঘটে কিনা। আসলে আমি ভূতের ঘটনা বা ভূতের গল্প যাই বলো না কেন এগুলো শুনতে ভালোবাসি, কিন্তু ভূত প্রেত বলে যে বাস্তবে সত্যিই কোনো কিছু আছে এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। ভাবতাম এগুলো সব কুসংস্কার। তবে ওই হোটেলে ওঠার পর থেকে এই ধারণাটা আমার সম্পূর্ণই বদলে গেছে। সত্যি বলতে, এই যে এখন আমি তোমাকে ঘটনাটা লিখছি এই মুহূর্তেও আমার বুকের ভিতরটা থরথর করে কাঁপছে। আসলে আমরা যা দেখেছি আর আমাদের সাথে যা যা ঘটেছে তা শুনলে যারা ভূতে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করতে বাধ্য হবে যে না, বাস্তবে সত্যি প্রেতাত্মা বলে কিছু না কিছু আছে। উৎপলদা, আমাদের তিনজনেরই বয়স ওই 25 থেকে 26-এর মধ্যে। আমরা তিনজন একই গ্রামের ছেলে। অরিন্দম পেস্টিসাইডের একজন হোলসেলার, সঞ্জয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে, আর আমি আমার বাবার ফার্টিলাইজারের ব্যবসা সামলাই। মানে গড়ে পড়তাই আমরা তিনজনেই এক গোয়ালের গরু। তো অনেকদিন ধরেই আমাদের সেরকম কোনো ট্রিপ দেওয়া হয়নি, তাই আমরা ঠিক করলাম যে দীঘা যাব, দীঘার জগন্নাথ দেবকে একবার দর্শন করে আসব। এই প্ল্যানিংটা মোটামুটি অনেকদিন আগের থেকেই ছিল, কিন্তু
তিনজনকার একসঙ্গে সময় হচ্ছিল না। তবে আজ থেকে দিন 10-15 আগে, মানে জুলাই মাসের শেষের দিকে আমরা সময় বের করলাম। জুলাইয়ের 28 তারিখ আমরা বাস ধরে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি তো তোমার কাছ থেকে অনেক আগেই হোটেলের নামটা জেনে নিয়েছিলাম। তো দীঘা যাওয়ার আগে আমি কিন্তু সেই নাম লিখে গুগলে হোটেলটাকে সার্চ করেছিলাম। হোটেলটাকে গুগলে পেয়েওছিলাম, কিছু বুকিং ওয়েবসাইট বা কিছু অ্যাপ, সেখান থেকেও হোটেলটার রুম বুক করা যাচ্ছিল। তবে তোমার ঘটনায় 3 তলার কনের দিকে যেই 21 নম্বর রুমের কথা উল্লেখ করেছিলে, সেই রুমটাকে কিন্তু অনলাইন থেকে বুকিং করা যাচ্ছিল না। মানে যাচ্ছিল না বলতে, ওই রুমটাকে বুকিং করার কোনো অপশনই আসছিল না। তাই বাধ্য হয়েই হোটেলে গিয়ে রুমটা নিতে হলো। তবে এখানে কিন্তু এক বিরাট ঝামেলা, হোটেল কর্তৃপক্ষ কিছুতেই ওই রুম দেবে না। তাদের একটাই কথা যে ওই রুম আমরা দিতে পারবো না, ওই রুমে অনেক ঝামেলা আছে। তবে আমরাও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমরা ওনাদেরকে বললাম, দেখুন আমরা সবই জানি, আমরা জেনে শুনেই রুমটা চাইছি, আপনারা দরকার হলে দ্বিগুণ ভাড়া নিন, কিন্তু রুমটা আমাদেরকে দিন। মানে আমরা এমনই নাছোড়গিরি করছিলাম যে তারা কি যে করবে কিছু বুঝতেই পারছিল না। তবে সব শেষে আমি তাদেরকে একটা কথাই বললাম, দেখুন চিন্তা করার কারণ নেই, যাই ঘটে যাক না কেন আমরা কাউকে কোনো কিছুই বলবো না, কিন্তু প্লিজ প্লিজ রুমটা দেওয়ার ব্যবস্থা করুন। তারা কি আর বলবে, রাজি হওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। আমাদেরকে ওখানে বস করিয়েই রুমটা পরিষ্কার করলো। আসলে অনেকদিন তো রুমটা কাউকে ভাড়া দেওয়া হয়নি, তাই রুমটা সেরকমভাবে গোছানো বাগানো ছিল না। তবে রুম বাগানো হলে রুমে যাওয়ার আগে তারা আমাদেরকে একটা কথাই বলে যে দেখো ভাই, যাই ঘটে যাক না কেন তোমরা কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবে না, তোমরা সম্পূর্ণ নিজের ইচ্ছায় রুমটা নিচ্ছ, তো যা হবে নিজেরা সামলাবে। আমরা কিছু বলিনি, শুধুমাত্র ঘাড়টা নেড়ে ওখান থেকে চলে এসেছিলাম। তবে সত্যি বলতে আমরা একবারের জন্য বুঝতে পারিনি যে আমরা কত বড় বোকামি করতে চলেছি, নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারতে চলেছি। তবে এখানে আর একটা কথা বলে রাখি, ওরা কিন্তু ওই 3 তলার ওই রুমের বাইরে, মানে বারান্দায় একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। যদিও এটা খুব বেশি দিন লাগায়নি, তবে মাস 2 তো হবেই। আর হ্যাঁ, এই সিসিটিভি ক্যামেরাতেও ওরা কিন্তু অনেক সময় অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছে, এবং বেশ কিছু ঘটনা আজও রেকর্ড হয়ে আছে। আমরা ওদের কাছ থেকে একটা ফুটেজ চেয়েছিলাম, কিন্তু ওরা দেয়নি। আসলে হোটেলের বদনাম হয়ে যাওয়ার ভয়েই হয়তো রাজি হয়নি। তবে আমাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল তারও কিছু কিছু ঘটনা ওই ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। আমি একে একে সব ঘটনায় তোমাকে ডিটেলসে বলছি। আমরা রুমে ঢোকার পর থেকেই একটা স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করছিলাম। তবে এই ব্যাপারগুলোকে আমরা অতটা গুরুত্ব দিইনি, কেননা এতে অস্বাভাবিক কিছুই নেই। ঘরটা অনেকদিন ধরেই বন্ধ ছিল, তাই গুমোট ভাব থাকাটা স্বাভাবিক। আর যেহেতু এই কনের রুমটা একেবারেই সমুদ্রের মুখোমুখি, তাই সমুদ্রের হাওয়া জানালা দিয়ে আসায় ঘর ঠান্ডা হওয়াটাও বিরাট কিছু অস্বাভাবিক নয়। তো এই কারণে আমরা এইসব না ভেবে ব্যাগ ড্যাগ সবকিছু রেখে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সমুদ্রে এসে বেশ কিছু ফটো তুলে তারপর জলে নামলাম। জলে মোটামুটি ঘন্টা 2 কাটিয়ে তারপর হোটেলে খাওয়া দাওয়া সেরে আবারও রুমে এলাম। যেহেতু সমুদ্রে স্নান করেছিলাম তাই গোটা গায়ে বালি হয়ে গিয়েছিল, তো এই জন্য রুমে এসে আবারও ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার মুখোমুখি অবস্থায় ওল্ড দীঘায় ফিরলাম। তারপর ওল্ড দীঘা থেকে একটা টোটো বুক করে চলে গেলাম জগন্নাথ মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে। সত্যি মন্দিরটা কি অপূর্ব সুন্দরী না করেছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা
প্রত্যেককেই প্রাণ ভরে দেখলাম। তারপর আবারও হোটেলে এসে দুটো খাওয়া দাওয়া সেরে রুমে ফিরে এলাম। তবে রুমে এসে আমরা কিন্তু কেউ ঘুমালাম না। আমরা অপেক্ষা করতে লাগলাম যে কখন কি ঘটে। কিন্তু রাত 12:30 পেরিয়ে যাওয়ার পরেও কোনো কিছুই ঘটলো না। নিজেদের মধ্যে আমরা আলোচনা করতে লাগলাম যে সবই বুঝলো কি, ফালতু কথা। রাত 12:30 বাজছে, এখনো কিছু ঘটবে না। তবে অবাক করার বিষয়, রাত যখন প্রায় 1টা ছুঁই ছুঁই, ঠিক তখনই দরজার বাইরে একটা হাঁটার আওয়াজ শুনতে পেলাম। আমরা তো সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। কিন্তু অবাক করার বিষয়, কাউকেই দেখতে পেলাম না। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আবারও রুমে ঢুকলাম। নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলাম যে হয়তো হোটেলেরই কোনো স্টাফ রাউন্ডে এসেছিল। তবে রুমে ঢুকতেই হঠাৎ করেই কারেন্টটা চলে গেল। আমরা কি করব না, মোবাইলের ফ্ল্যাশগুলো জেলে চুপচাপ বসে রইলাম আর অপেক্ষা করতে থাকলাম যে পরবর্তীতে আর কখন কি ঘটে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মোটামুটি মিনিট দুয়েকের মধ্যেই আবারও একটা ঘটনা ঘটল। দরজার কাঠের ফ্রেমের উপর কেউ তার নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো। আমরা তো খুবই আস্তে আস্তে পা টিপে টিপে দরজার কাছে গেলাম। তারপর হঠাৎ করেই আচমকাই দরজাটা খুলে ফেললাম। কিন্তু এবারেও সেম, এবারেও কাউকেই দেখতে পেলাম না। সত্যি বলতে এবার একটু ভয় ভয় লাগতে শুরু করলো। তবে সেটা আমরা কেউই কাউকে বুঝতে দিলাম না। আমরা কিন্তু আরো কোনো কিছু ঘটে কিনা এটা দেখার জন্য রাত 2টো অবধি জেগেছিলাম। তবে সত্যি বলতে তারপর আর কোনো কিছুই ঘটেনি। তবে হ্যাঁ, আমরা ঘুমিয়ে যাওয়ার পর আর কোনো কিছু ঘটেছিল কিনা তা আমরা বলতে পারবো না। কেননা সারাদিনের জার্নিতে শরীর এতটাই ক্লান্ত ছিল যে মরার মতন ঘুমিয়েছিলাম। তাই আর সত্যিই কিছু টের পাইনি। তবে আসল ঘটনা শুরু হলো পরদিন রাত থেকে। ওই পরদিনের সারাটা দিন বেশ ভালোই কাটলো। সকালে জগন্নাথ মন্দির, বিকেলের দিকে সায়েন্স সেন্টার, সন্ধ্যার দিকে চন্দনেশ্বর মন্দির, মোটামুটি ভালোই ঘুরলাম। তবে যতই ঘুরি না কেন মনের মধ্যে একটা অস্বস্তি লেগেই ছিল। মাথার মধ্যে বারবার একটা চিন্তায় ঘুরছিল যে রাতে কি ঘটবে। তো রাত 9টা নাগাদ আমরা খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে আসি। হোটেলে এসে আমরা ঠিক করি যে আজকে শুধু আর জেগেই থাকবো না, বরং আজকে রুমের ভেতর আর বারান্দা এই দুটো জায়গাতেই মোবাইলের ক্যামেরা সেট করব। দেখব যে কে এসব করছে, দরজার বাইরে কে হেঁটে বেড়াচ্ছে। তো কথা মতো অরিন্দমের মোবাইলটাকে এয়ারপ্লেন মোড করে বারান্দার একটা জায়গায় লুকিয়ে রাখলাম, আর আমার মোবাইলটাকে ঘরের ভিতর রুমের টেবিলের উপর রাখলাম। আর সঞ্জয় ওর মোবাইলটাকে নিজের হাতে রাখলো, যাতে করে যখন যেদিকে ঘটনা ঘটবে ও যেন ইনস্ট্যান্ট সেই দিকে মোবাইলটাকে মুভমেন্ট করতে পারে। তো এই সব কিছু প্ল্যান মাফিক করে আমরা এবার অপেক্ষা করতে লাগলাম যে কখন সে আমাদের পাতানো ফাঁদে পা দেয়। এইভাবে মোটামুটি প্রায় অনেকক্ষণই অপেক্ষা করলাম। সেরকম কোনো কিছুই ঘটেনি। তবে যখন তোমার ঘড়ির কাঁটায় রাত 1:20, ঠিক তখনই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। বারান্দার দিকে কাঠের যেই জানালাটা আছে, যেটা ভিতরের দিক থেকে সম্পূর্ণভাবেই লক করা, সেটা হঠাৎ করেই একটা বিকট আওয়াজ করে নিজের থেকেই খুলে গেল। আমরা তো বেশ প্রচণ্ডই অবাক, এটা কি করে সম্ভব। আমরা একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেলেও আমরা সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে ওই জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখি যে কে জানালাটা খুললো। কিন্তু কাউকে দেখতে পেলাম না।
তবে এই বাইরে উঁকি মারতেই আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করি। আমরা দেখি সিসিটিভি ক্যামেরায় যেই লাল আলোটা জ্বলে, সেই আলোটা একটানা একটা মারাত্মক স্পিড নিয়ে দপদপ দপদপ করে চলছে। আমরা সঙ্গে সঙ্গেই বাইরে বেরিয়ে অরিন্দমের মোবাইল থেকে ভিডিওটাকে প্লে করি। কিন্তু অবাক করার বিষয়, ভিডিওতে কোনো কিছু দেখতে না পেলেও একটা আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজটা মেঝেতে পা ঘষতে ঘষতে আসার আওয়াজ। সত্যি বলতে এই আওয়াজটা শুনে সঞ্জয় বা অরিন্দমের ওদের যে কি অবস্থা হয়েছিল তা আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু বুকের ভিতরটা পুরো ধুকপুক ধুকপুক করছিল। আমরা আবারও মোবাইলটাকে ওখানে রেখে ঘরে এলাম। ঘরে এসে এবার আমার ফোনটাকে চেক করব, ঠিক তখনই ছাদের উপর থেকে একটা ভারী পায়ের ধুপ ধুপ করে আওয়াজ ভেসে আসতে লাগলো। ওই আওয়াজটা মোটামুটি মিনিট দুয়েক হলো। তারপর নিজের থেকেই আওয়াজটা বন্ধ হয়ে আবারও বারান্দায় উৎপাত শুরু হলো। বারান্দায় একটা কাঠের বেঞ্চি ছিল, সেই বেঞ্চিটাকে কেউ যেন মেঝেতে ঘষতে ঘষতে বারান্দার এপার থেকে ওপারে করতে লাগলো। আমরা তো সমালোচনা করে সঙ্গে সঙ্গেই বারান্দায় বেরিয়ে আসি। তবে এই বারান্দায় আসতেই আমরা যা দেখি তা আমরা জীবনে কখনো কোনো দিনও ভুলতে পারবো না। আমরা পুরো পরিষ্কার দেখলাম যে সেই কাঠের বেঞ্চিটা নিজের থেকেই এপাশ ওপাশ করছে। তবে এর থেকেও ভয়ঙ্কর বিষয়, আমরা পুরো পরিষ্কার একটা ছায়ামূর্তিকে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, ছায়ামূর্তি। ছায়ামূর্তি এ কারণেই বলছি কেননা তার কোনো শরীর বা কোনো রূপ নেই, সে সম্পূর্ণ একটা ছায়া। তবে সে ছায়া হলেও আমরা কিন্তু পুরো পরিষ্কার অনুভব করতে পেরেছিলাম যে সে একজন মহিলা। কেননা কোনো মহিলা শাড়ি পরে থাকলে তার যেমন ছায়া পড়ে, এই ছায়াটিও ঠিক সেই রকমই ছায়া। তবে এই ছায়াটির মধ্যে একটাই আলাদা জিনিস খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে সেই ছায়ার ঘাড়টা একদিকে হেলানো। মানে গলায় দড়ি নিলে ঘাড় যেমন একদিকে হেলে যায়, ঠিক সেই রকম। তবে সেই ছায়াকে আমরা বেশিক্ষণ দেখতে পাইনি, কেননা আমরা বাইরে বেরোনোর কয়েক সেকেন্ডের মধ্যেই বেঞ্চিটাও স্থির হয়ে যায় আর সেই ছায়াটাও পুরো অদৃশ্য হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে মোবাইলগুলোকে আবারও প্লে করতে লাগলাম। কিন্তু অবাক করার বিষয়, অরিন্দমের মোবাইলটা পুরো হ্যাং করে গেল। সেটাকে অনেক চেষ্টা করেও কোনো মতেই খুলতে পারলাম না। এরপর সঞ্জয়ের মোবাইল থেকে ভিডিওটা প্লে করলে সেখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটে। পুরো ভিডিওতে কতকগুলো কাপা কাপা সাদা দাগ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তবে আমার মোবাইলটা যেহেতু ঘরে লাগানো ছিল, তাই আমার মোবাইলটাতে কোনো কিছু হয়ওনি আর কোনো কিছু রেকর্ডও হয়নি। না, ঘটনাটা এখানেই শেষ নয়। সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো রাত ৩টার সময়। রাত ৩টার দিকে হঠাৎ করে ঘরের টেম্পারেচার একেবারেই কমে গেল। মানে ঘরটা তখন এতটাই ঠান্ডা যে হাড়ে পুরো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এদিকে ঠিক সেই সময়ই কারেন্টটাও চলে গেল। আমি আর সঞ্জয় আমরা দুজনেই আমাদের ফোনের ফ্ল্যাশগুলো জ্বালালাম। আর এই ফ্ল্যাশ জ্বালাতেই আমরা পুরো পরিষ্কার দেখলাম যে দরজার নিচের ওই অল্প গ্যাপ দিয়ে একটা ধোঁয়ার মতন জিনিস ঘরের ভিতর ঢুকছে। আমরা তো ওই দৃশ্য দেখে বেশ প্রচণ্ডই ভয় পাই। তিনজন একে অপরকে পুরো শক্ত করে জড়িয়ে ধরি আর একটানা শুধু রাম নাম জপতে থাকি। না, ভগবান রামের কৃপায় আমাদের সাথে কোনো কিছুই হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘর পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় এবং সেই ধোঁয়ার মতন জিনিসটাও পুরো অদৃশ্য হয়ে যায়। তবে বাকিটা রাত আমরা কোনোভাবে কাটিয়ে পরদিন সকাল হতেই রিসেপশনে যাই। সেখানে গিয়ে ম্যানেজারকে পুরো ঘটনাটা খুলে বলি এবং তাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা প্লে করতেও বলি।
ম্যানেজার প্রথম দিকে একটু কাঁইকুই গ্যাঁইগুই করছিল, তবে সে কিন্তু শেষমেশ ওই ফুটেজটা প্লে করেছিল। আর এই ফুটেজটা প্লে করতেই আমরা যা দেখি তা দেখে আমাদের যে কি অবস্থা হয়েছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম দিকে সেরকম কিছুই দেখতে পাইনি, তবে কিছুক্ষণ পর আমরা পুরো পরিষ্কার দেখলাম যে আমাদের রুমের দরজার বাইরে একটা সাদা ধোঁয়ার মতন জিনিস মেঝের থেকে কমসে কম ফুট 2 উপরে হাওয়ায় ভাসতে ভাসতে বারান্দার এপাশ থেকে ওপাশ করছে। এমনকি সেই ধোঁয়ার মতন জিনিসটা আমাদের ঘরের মধ্যেও প্রবেশ করছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই, আমরা যখন বাইরে বেরিয়ে সেই ছায়ামূর্তিকে দেখেছিলাম, ঠিক সেই সময়ের সেই মুহূর্তে ওই ক্যামেরা শুধুমাত্র আমাদেরকে ক্যাপচার করেছে, ওই ছায়ামূর্তিকে ওই মুহূর্তের ওই ফ্রেমে দেখায়নি। আমরা ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ এই ফুটেজটা আমাদেরকে দিন, কিন্তু সে কোনো মতেই রাজি হয়নি। তাই আমরাও আর কোনো কথা না বাড়িয়ে ওই দিনই দীঘা ছাড়ি। তবে দীঘা ছাড়লেও ওই আত্মার কুদৃষ্টি আমাদের উপর থেকে সরেনি, কেননা বাড়ি ফেরার পর থেকেই অরিন্দম আর সঞ্জয়ের মারাত্মক রকমের জ্বর। যদিও আমার সাথে সেরকম কোনো কিছুই হয়নি, তবে আমি কিন্তু ঘুমের মধ্যে বিভিন্ন রকম উল্টোপাল্টা স্বপ্ন দেখতাম। পরে এই কথাগুলো মাকে আমি একদিন বলি। মা তখন আমাকে নিয়ে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে যাই এবং সেখানে গিয়ে মা আমার নামে এবং ওদের প্রত্যেকের নামে পুজো দেয়। তারপর বাড়ি এসে মা সেই ছিন্নমস্তা মায়ের প্রসাদ এবং মায়ের প্রসাদী ফুল ওদের প্রত্যেকেই দেয়। সত্যি বলতে মা ছিন্নমস্তার কৃপায় পরদিন থেকেই সব বিপদ কেটে যায়। তো এই ছিল আজকের ঘটনা। ভিডিওতে আমি হোটেলটার নামটা বললাম না, কেননা বুঝতেই পারছেন এতে করে কোনো না কোনো আইনি সমস্যা হতে পারে। তবে চিন্তা নেই, আপনারা যারা এই হোটেলের নামটি জানতে চান তারা ডেসক্রিপশন বক্সে একটা মেল আইডি দেখতে পাবেন। সেই মেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি অবশ্যই সেখানে আপনাদেরকে হোটেলের নামটা জানিয়ে দেব। তবে একটাই কথা, আপনারা যারা এখনো পর্যন্ত এই হোটেলের প্রথম ঘটনাটা শুনেননি, মানে যেই ঘটনাটা শুনেই এই ছেলেগুলো ওই হোটেলে গিয়েছিল, সেই ঘটনাটা যদি আপনারা এখনো পর্যন্ত না শুনে থাকেন, তাহলে এই ভিডিও শেষে অর্থাৎ ইন্ড স্ক্রিনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ইন্ড স্ক্রিনে ক্লিক করে হোক কিংবা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটাই কথা, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন। আর হ্যাঁ, ঘটনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন পাবেন। প্লিজ ওই হাইপ বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আপনাদের কাছে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, মোবাইলে ভিডিও রেকর্ড করতে গিয়ে কার মোবাইল সম্পূর্ণরূপে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল বা হ্যাং করে গিয়েছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, সুরদীপ কুণ্ডু ও জবা চক্রবর্তী, হাওড়া থেকে গৌরব মল্লিক, চিন্ময় মান্না, রাহুল অধিকারী ও সর্বাণী দত্ত, দক্ষিণ 24 পরগনা থেকে রীতা অধিকারী ও মেঘা মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে রাধেশ্যাম পাল, প্রলয় সামন্ত ও মামনি দারিয়া, নদিয়া থেকে সাথী দাস, উত্তর 24 পরগনা থেকে সমা বোস, শ্রেয়া দাস মুখার্জি, অসীম নন্দী, আরিয়ান মিত্র, চিরঞ্জিত অধিকারী, জয় মণ্ডল ও আদিত্য রায়, মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল, কলকাতা থেকে মমতা মুখার্জি, সুজাত ঘোষ ও দীপান্বিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর থেকে অনশ্রী দেবনাথ ও রূপম দাস। তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।